আহ, বৌদ্ধ ধর্ম সাধারণভাবে পৃথিবীর মানুষ যেটা জানে, সারা পৃথিবীতে বুদ্ধের নাম আছে, মূর্তি আছে, চায়নাতে আছে, ইন্দোনেশিয়ায় আছে, আরাবিয়ান কান্ট্রিগুলোতে আছে। যদিও তেমন ভাবে গৌতম বুদ্ধের মূর্তিগুলো ভারতবর্ষে নেই, যেগুলো আছে এই এখন কেউ কেউ বানিয়েছে বা তারা একটু ফটো টটো এভাবে, নইলে সেই প্রাচীন হাজার বছরের পুরনো বুদ্ধের মূর্তি ভারতবর্ষে আছে, আমি দেখেছি লাদাখে বা ওই তিব্বত ওই দিক দিয়ে গেলে ভারতবর্ষের উত্তর সীমান্ত দিয়ে কিছু কিছু জায়গায় একটু বিকৃত হোক, একটু পুরনো হোক, আছে। এখন এই মহামানব যার সম্পর্কে প্রফেসর A.L. ব্যাসম, অস্ট্রেলিয়ান প্রফেসর, তিনি দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এই অত্যন্ত পপুলার যে ইতিহাসের বই বেসিক, তাতে উনি লিখেছেন এক জায়গায় যে একটি মানুষের প্রভাবে বিশ্বে যদি মানব সভ্যতার কিছু উন্নতি ঘটে থাকে, বিকাশ ঘটে থাকে, ভালো হয়ে থাকে, সেটা গৌতম বুদ্ধ। এখন তার সম্পর্কে আলোচনা করতে যে খুব সহজও যেমন তেমন দুরূহ, কারণ বিশেষ করে ভারতবর্ষে তার জীবনকে, তার অস্তিত্বকে, তার প্রমাণগুলোকে একেবারে মাটি চাপা দিয়ে রেখেছে। সেই জন্য প্রমথনাথ চৌধুরী, রবীন্দ্রনাথের জামাই, যিনি একজন বড় সাহিত্যিক, তিনি এক জায়গায় লিখেইছেন যে ভারতবর্ষের 1-2 ফিট মাটি যে কোনো জায়গা থেকে যদি তুলে ফেলা যায় তাহলে বুদ্ধের চিহ্নগুলো বেরিয়ে আসবে। তাহলে এই যে নির্দয়ভাবে যাকে পুঁতে ফেলার চেষ্টা করা হয়েছে, তার সম্পর্কে আলোচনা করা খুবই কঠিন। তবে আজকের আলোচ্য বিষয়টা একটা নির্দিষ্ট পয়েন্টের উপরে। সবাই জানে সমস্ত বুদ্ধের গ্রন্থে, সে চায়নায় হোক বা সেই যে তালিবানরা যে বুদ্ধের মূর্তিগুলো ভেঙে দিয়েছিল সেখানে যাই, সব জায়গায় কিন্তু একটাই ইতিহাস আছে যে গৌতম বুদ্ধ রাজপুত্র ছিলেন। এখন সেই রাজপুত্র হঠাৎ কেন গৃহ ছেড়ে বনবাস নিলেন বা রাজ্য ছাড়া হলেন, পথে পথে ঘুরলেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই প্রশ্নটা কেউ সেভাবে আমরা করি না। আমরা মোটামুটি ওই যে সমস্ত গল্প প্রাচীন বইগুলোতে আছে তাতে নির্ভর করে উপভোগ করি যে রাজপুত্র একদিন যুবক, তখন একদিন তার অশ্বে চড়ে রথের যে চালায় ছন্দক, তাকে বললেন চলো আজকে একটু নগর দেখব। কেউ প্রশ্ন করল না, কোনো ঐতিহাসিক, কোনো ধার্মিক, যে সে কি কথা,
তখন তো গৌতমের 25-26 বছর বয়স। এতদিনে তিনি নগরের পথে কখনো বেরোননি। আজকে তিনি নগর দর্শনে যাবেন। যাই হোক, প্রশ্ন করেনি। সেই নগর দর্শনে যে তিনি পরপর 4 দিন 4টে দৃশ্য দেখলেন। জ্বর, জরা, মরা এবং সন্ন্যাসী। প্রথম দিন দেখলেন একজন জ্বর হয়েছে, রোগগ্রস্ত, পীড়ায় কাঁপছে সেরকম ব্যক্তি। কি হলো, এর এত কষ্ট কেন? এ সবারই হয় রাজকুমার, যে কোনো সময় রোগ বিরোগ এগুলো তো হতেই পারে, এগুলো হয়। উনি খুব বিষণ্ণ হয়ে বাড়ি ফিরে এলেন, নগর দেখা হলো না। পরের দিন আবার গেলেন, দেখেন এক বৃদ্ধ কুজো হয়ে হাঁটতে পারছে না, চলছে, জরাগ্রস্ত। এটা কি? এটা সবার হবে, বয়স হলে জরাগ্রস্ত হতে হবে, এভাবেই কষ্ট করে চলাফেরা করতে হবে। তিনি বিষণ্ণ হয়ে ফিরে এলেন। তারপরের দিন আবার গেছেন, দেখছেন এক মৃতদেহ নিয়ে ওই রাম রাম সত্য হ্যায় এরকম কিছু বলতে বলতে সেই কপিলাবস্তুর পথ দিয়ে চলেছে। বললেন, এটা কি? বলে, জন্মিলে মরিতে হবে, জাতস্যহি ধ্রুব মৃত্যু। বলি, সে কি ভয়ঙ্কর কথা। উনি আবার ফিরে এলেন। তারপরে দেখলেন এক সন্ন্যাসী, প্রশান্ত, সৌম্য, আনন্দময়, এবং তিনি ঠিক করলেন তাহলে আমি সন্ন্যাসী হয়ে যাব। এই যে একটা কাল্পনিক বিষয়, একেবারে প্রায় অবান্তর, এটা কেউ প্রশ্ন করল না। প্রশ্ন করলে বোঝা যেত যে একই কথা। সিদ্ধার্থ তো একটা মূর্খ বালক ছিল না, কোথাও তো তেমন ইঙ্গিত কেউ বলে না, নালায়েক, কিছু বোঝে না। সে জন্ম মৃত্যু বার্ধক্য এতদিন পর্যন্ত তার প্রাসাদে বসে দেখেনি। তার বাপ তো বৃদ্ধ ছিল, প্রায় 50 বছর বয়স, জরাগ্রস্ত। তার থেকেও তাদের গুরু ও কতজন ছিল। আরে যে ছেলেটির 7 দিনের জন্মের পরে মাতৃহারা, সে মৃত দেখে কেঁপে উঠছে এতদিন পরে, এত বড় নালায়েক ছিল গৌতম বুদ্ধ। বাল্যকালে বা যৌবনে, তরুণ সময়ে সে এতদিনে জরা মরা, জ্বর এগুলো দেখেনি। প্রাসাদের মধ্যে কত লোক, তাদের কারো এরকম হয়নি। আরে যে সিদ্ধার্থ একটা উড়ন্ত হাঁসকে তার ভাই দেবদত্ত তীর মেরে ফেলে দিয়েছিল, তাকে বাঁচানোর চেষ্টা করছেন বালক সিদ্ধার্থ। যখন ভাই এসে বললো, ওটা দে আমার, আমি ওকে তীর মেরে ফেলেছি, বলে, যে মারে তার প্রভুত্ব হয় না, যে তাকে জীবন দান করে স্বামিত্ব তার উপরে বর্তায়। তাহলে বুঝুন, যে বালক এটা বুদ্ধিমান, এই বুদ্ধি যার, তাকে বসে থাকতে হলো অতদিন। এই গল্পটা আমরা বেশ আনন্দের সঙ্গে নির্বিবাদে মেনে নিই, এবং মেনে নিই কারণ এই গল্পটা আকারে ইঙ্গিতে নানান ভাবে, নিদান কথায়, ললিত বিস্তারে এবং বুদ্ধ চরিতেও আছে।
বুদ্ধ চরিতটা হচ্ছে গৌতম বুদ্ধের জীবনী, একটা নাটক। এই না নাটকটা অবশ্য পালিতে লেখা নয়, সংস্কৃতে লেখা। লেখক তৎকালীন কবি, নাট্যকার, সাহিত্যিক এবং দার্শনিক অশ্ব ঘোষ। এই অশ্ব ঘোষের সময় থেকেই বুদ্ধের বিষয়গুলো পালিতে লেখা না হয়ে সংস্কৃতে লেখা শুরু হলো। এই গ্রন্থে এই ধরনের স্টেজগুলো আছে, যার ফলে যারা সাধারণ, আর যারা এই ভারতবর্ষের হিন্দুত্ব তো সব দিকে, যেখানে শুধু গল্প আর কাল্পনিক পুরাণ কথা, ইতিহাস কখনো এরা লেখেনি। ব্রাহ্মণেরা লিখেছে ওই পুরাণ ইত্যাদি ইত্যাদি। পুরাণকেই বলা হয় পুরাণ, মানে ইতিহাস, এবং তা আবার ভবিষ্যৎ বাক্যে লেখা, যেন একটা দৈব শক্তি দ্বারা আজকে আমি 1000 বছর পরবর্তীকালে কি কি ঘটবে সেই সব লিখে দিচ্ছি। তো সেই দেশে তার মধ্যে থেকে এই গল্প টল্পগুলো আমাদের বেশ ভালো লেগেছে, সেটাই সাধারণভাবে চলে। কিন্তু একটু যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বুদ্ধিবৃত্তি দ্বারা বিষয়গুলোকে পড়া যায়, বিচার করা যায়, তাহলে কিন্তু অন্য একটি চিত্র ধরা পড়ে। এবং এই চিত্রটা আমি যে সমস্ত বই পড়ে পেয়েছি, প্রথম এর একটা সূত্র আমি পেয়েছি একজন অসাধারণ পণ্ডিত ব্যক্তি, তিনি পালি এবং সংস্কৃত ভাষায় দক্ষ, দামোদর কোশাম্বী। দামোদর কোশাম্বীর একটা বই আছে ভগবান বুদ্ধ। তাতে উনি কিছু ইঙ্গিত দিয়েছেন যে না, এইভাবে নয়। যেমন উনি একটা জায়গায় লিখছেন, সেটা বুদ্ধের মুখ দিয়ে বলাচ্ছেন, অরিয়পরিয়ন সুত্ত, শ্লোকগুলোকে সুত্ত বলা হয়। তাতে গৌতম বলছেন যে দেখো, তখন আমি যখন গৃহ ছেড়ে চলে যাই, তখন আমার একটা চুলও কালো পাকেনি, সমস্ত চুলগুলো কালো। আমি যখন গৃহ ছেড়ে যাবার জন্য আমার বাবা মায়ের কাছে অনুমতি চাইছি, তারা চোখের জলে আমার পথ রুদ্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু আমি আমার বাবা মাকে কাঁদিয়ে গৃহ ত্যাগ করেছি। ওই যে একটা গল্প আছে না বুদ্ধের, কি করে পরিত্যাগ করছেন ওই ছোট্ট সদ্যজাত শিশু এবং তার মা, অর্থাৎ বুদ্ধের স্ত্রী ঘুমন্ত অবস্থায় রয়েছেন। তিনি মধ্যরাত্রে দরজা খুলে বেরিয়ে চলে গেলেন ছন্দককে নিয়ে। মাঝপথে ছন্দককে বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আমি আর ফিরবো না। এই যে চলে যাওয়া, এই যে ঘুমন্ত স্ত্রী পুত্রকে ফেলে বাবা মাকে না জানিয়ে। কিন্তু এই আর্যপরিয়ন সূত্রে মহামান্য দামোদর কোশাম্বী তিনি কিন্তু এই ঘটনা তুলে দিচ্ছেন যে এই দেখো, যেটা বলা হয় উনি
পালিয়ে গেছিলেন জীবনের এই বাস্তব অবস্থার থেকে ভয় পেয়ে, যে তিনি রোগকে প্রতিহত করতে পারবেন না, সুস্থ থাকার চেষ্টা করবেন না, তিনি বার্ধক্যকে সহজ সরল ভাবে গ্রহণ করতে পারবেন না, তিনি মৃত্যু দেখে বিভৎস ভাবে সে ঘর দুয়ার ছেড়ে পালিয়ে যাচ্ছে মধ্যরাত্রে। এরকম পলায়ন পর গৌতম বুদ্ধের চরিত্র তো ছিল না। সুতরাং ওর থেকে বেরিয়ে এসে খোঁজ যদি করা যায় তাহলে দেখা যাবে অনেকেই কিছু না কিছু বলার চেষ্টা করেছেন, সাহস করে কিংবা পরিষ্কার করে বলেননি। যেমন তার মধ্যে প্রথম আমি নাম বলবো ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি পরবর্তীকালে ওই ডি কোসাম্বি কিংবা তার পুত্র দামোদর ডি কোসাম্বি, তো তিনি ম্যাথমেটিক্সের প্রফেসর ছিলেন, পরে ওই বাবার সম্পত্তি ঐতিহাসিক জিনিসগুলো ব্যবহার করে বড় ঐতিহাসিক হয়ে বিখ্যাত হয়েছেন ডি কোসাম্বি। কিন্তু আমি বলছি ডি কোসাম্বির কথা, বাপের কথা। তা ডক্টর আম্বেদকর বললেন যে না, ওই তো বৌদ্ধ শাস্ত্রে বলা আছে যে বুদ্ধকে নির্বাসিত করা হয়েছিল, গৌতমকে ঘর ছেড়ে যাননি, উনি নির্বাসিত হয়েছিলেন। সেটা পালিতে সুন্দর করে আছে, বাংলা ভাষাতেও নবীন সেন ইত্যাদিরা ট্রান্সলেশন করেছেন তার, বহু জায়গায় আমি পেয়েছি। কিন্তু কেউ সাহস করে পরিষ্কার করে বলে না যে এই দেখো ওই গল্পগুলো ছেড়ে দাও, এই দেখো রেশনাল বা রিজনেবল কাহিনী। ওতে কি আছে? আছে রোহিণী নামক একটা নদী আছে, যেটা ওই শাক্যদের আর তার পাশে কৌলীয়দের ছোট ছোট রাজ্য, থানার মতন, ওই তো পাহাড়ি অঞ্চল, তার মধ্য দিয়ে ওই নদী বয়ে যায়। পাহাড়ি নদী, সব সময় জল থাকে না, দুপারের মেয়েরা কাপড় কাছাকাছি জল নেওয়া নেই সময় ঝগড়া বেঁধে যায়, চুলোচুলি হয়ে যায়। প্রত্যেক বছরই কিছু না কিছু ঝগড়াঝাটি ওই নদীর জল নিয়ে, তোরা পরে করবি, আমাকে আগে নিতে দে, ইত্যাদি ইত্যাদি। সেবারে এই ঝগড়া লেগে গেছে মেয়েদের মধ্যে। তখন সেই রোহিণী নদীর প্রতি বৎসরের ঝামেলা শেষ করবার জন্যে শাক্য বীর পুরুষরা তাদের যে সভা, সেই সভায় আলোচনা করছে যে না, সেবারে শাক্যরা খুব শক্তিশালী আর্থিক দিক থেকে, অন্যান্য দিক থেকে, যে চলো এবারে ওদের ঠ্যাং ভেঙে দেব, যুদ্ধ বরাবরের জন্য এটা নিষ্পত্তি হওয়া দরকার, জল কাদের। সেই সভায় তখন গৌতমের বয়স 24-25 বৎসর, ইয়াং ম্যান, সবে সভার সদস্য হয়েছেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, নো নো নো, ওয়ার ইজ নট দ্য সলিউশন, যুদ্ধ সলিউশন নয়, লাভ ইজ দ্য সলিউশন। সুতরাং এসো আমরা যুদ্ধ নয়, আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করি, ভালোভাবে কথাবার্তা বলি, ওদের বোঝাই। কারণ ওদের সঙ্গে তো আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে।
আমাদের বহু মেয়েকে ওরা বিয়ে করেছে, ওদের বহু মেয়েকে আমরা বিয়ে করেছি। স্বয়ং গৌতম বিয়ে করেছিল কলিয়দের মেয়ে। তখন সবাই বলল যে না, তোমার ওই সমস্ত বাজে ফিলসফির কথা ছাড়ো। সভায় ভোটাভুটি হলো, দেখা গেল একা গৌতম বলছেন যে না, যুদ্ধ নয়, আর বাকি সভা বলছে যুদ্ধ। আর গৌতমের যে 3-4-5 জন বন্ধু বান্ধব ছিল, তারা ভয়ে চুপ হয়ে রইল। তখন সেই সিদ্ধান্ত পাশ হয়ে গেল, যুদ্ধ। পরের দিন আবার সভা বসেছে। এবারে সভায় সিদ্ধান্ত হচ্ছে, কালকে তো সিদ্ধান্ত হয়েছে যুদ্ধের, তাহলে ঘোষণা করে দেওয়া হোক যে 18 বছরের বেশি এবং 50 বছরের কম যারাই আছে পুরুষ, সব যুদ্ধে যাবে। তখন গৌতম আবার উঠে দাঁড়িয়ে বলল, না, আমি যুদ্ধে যাব না। হিংসা দ্বারা হিংসাকে জয় করা যায় না, ভালোবাসার দ্বারা হিংসাকে জয় করতে হয়। এবং ওই ওই ওটারই রবীন্দ্রনাথ খুব সুন্দর ট্রান্সলেশন করেছেন। আমি একটু রবীন্দ্রনাথের ট্রান্সলেশনটা পড়ে শোনাই। বৈরি দিয়ে বৈরি কভু শান্তি নাই হয়, অবৈরে সে শান্তি লাভে এই ধর্ম কয়। অর্থাৎ বন্ধুত্ব, মৈত্রী, ধম্মপদের এটাকেই বলা হয়েছে এসো ধম্ম সনাতন। এই যে প্রেম, এই ভালোবাসা, এই মৈত্রী, এটাই হচ্ছে সনাতন ধর্ম, শাশ্বত ধর্মের কথা। কিন্তু সাক্ষ্য সংঘ কাউন্সিল শুনতে রাজি নয়। যোদ্ধারা তখন এত উত্তেজিত, তারা চ্যালেঞ্জ করে বললে, গৌতম তুমি কি বলছো, তুমি কি জানো? বলে জানি। বলে তাহলে তোমার হয় মৃত্যুদণ্ড, না হয় তোমার বাপের সমস্ত সম্পত্তি গভর্নমেন্ট কনফিসকেট করে নেবে, না হয় তোমাকে নির্বাসনে যেতে হবে। কারণ তুমি আজকে গতকাল এই কাউন্সিলের যে সিদ্ধান্ত তার বিরোধ করছো। সুতরাং আমরা তোমার শাস্তি ঘোষণা করছি, তোমার বংশের যত সম্পত্তি আছে তা সরকার কনফিসকেট করে দিল। তখন গৌতমের সম্বিত ফিরেছে, বলে না না, তোমরা কি করছো? অন্যায় যদি করে থাকে আমি করেছি, আমার বাবা মার উপরে সেই সব চলবে কেন? আমার পরিবারের উপরে সেটা কেন আসবে? তখন কাউন্সিল বলল, ও ঠিক আছে, তাহলে তুমি কোনটা চাও, মৃত্যুদণ্ড না তোমাকে নির্বাসন দেব? গৌতম বললে, আমার মৃত্যুদণ্ড দাও। তখন ওরা হো হো করে এসে উঠেছে, বলে চালাকি পেয়েছ? তুমি ভালো মতন জানো যে আমাদের এই শাক্যদের রাজত্ব স্বাধীন নয়, আমরা হচ্ছি করদ রাজ্য কাশীর। আর এই ক্যাপিটাল পানিশমেন্ট দিতে গেলে কাশীর মহারাজের অনুমোদন লাগবে, আর তুমি তখন সবকিছু গুবলেট করে দেবে। ও হবে না, মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হবে না, তোমাকে নির্বাসন দেওয়া হবে। এটা পালি গ্রন্থে আছে, বাংলা ট্রান্সলেশন আছে। আমি প্রথম পড়েছি ডক্টর আম্বেদকরের বই থেকে। তো
আম্বেদকর বলছেন যে ওই যে যে গল্প কথাগুলো বলা আছে ওগুলো খুব নির্ভরযোগ্য নয়। তবে তিনি এর পরে আর ওই কনক্লুশনের দিকে যাননি। তাহলে কোনটা? তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে এই দুটোর ছাড়া কি আর কোনো অবস্থা সৃষ্টি ছিল? ছিল। ওই যে যে ওই যে যে বইগুলো বলা হলো, সেই বইয়ের মধ্যে বলা হয়েছিল বুদ্ধচরিত, যেটা অশ্ব ঘোষ লিখেছেন সংস্কৃত ভাষায় AD 70, অত প্রাচীন। সেই বুদ্ধচরিতে ওটাকেই বলা হয় বুদ্ধের প্রথম প্রাচীনতম প্রাপ্য জীবনী, একটা নাটক। সেই নাটকে কিন্তু আরো একটা অদ্ভুত কথা আছে, যেটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই। যে আমি যদি সন্ন্যাসী হই ধর্মের জন্যে, আরে তাহলে বাবা সে তার সম্পর্কে আমার কিছু জ্ঞানগম্যি তো থাকতে হবে। আমার একটা স্পিরিচুয়াল টেন্ডেন্সি বা ওই ধর্মের খোঁজ থাকতে হবে। একেবারে কিছু নেই, আমার নির্বাসন হলো, আমি অন্য রাজ্যে যে বড় সৈনিক হবার চেষ্টা করলাম না, আমি ধর্ম করলাম, যেটা আজকের আলোচ্য বিষয়। কেন তিনি ধর্ম করতে গেলেন? সেইটার ইঙ্গিত, সেইটার পরিষ্কার উল্লেখ ওই বুদ্ধচরিতে করে গেছেন অশ্ব ঘোষ। কি লিখছেন উনি? ওনার পঞ্চম স্বর্গ নাটকের, নাটক তো স্বর্গে লেখা হয়, তো পঞ্চম স্বর্গে লেখা আছে, তার নামই হচ্ছে অভিনিষ্ক্রমণ, অর্থাৎ ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া। সেই চ্যাপ্টারে উনি লিখছেন, একদিন গৌতম যুবরাজ নির্জনে কিছু ভাবছেন যে মানুষের এই যে সকালে দেখে এলাম কৃষকেরা এত কষ্ট করে লাঙল চালাচ্ছে, রৌদ্রে কালো হয়ে গেছে ওদের শরীরগুলো, হাড় দেখা যাচ্ছে, বুকের পাঁজর দেখা যাচ্ছে, আর আমরা আরাম করে সেই ফসল ভোগ করি, এটা ঠিক নয়। এই রকম মনোভাব নিয়ে উনি ভাবছেন। সেই সময়ে আমি এবারে একটু পড়েই শোনাই, এটা শুধু বলবো না, আমি একটু পড়েই ফেলি। ওই সংস্কৃতের বাংলাটা আমি পড়ছি। একদিন অন্য ব্যক্তিদের অদৃশ্য ভিক্ষু বেশধারী এক পুরুষ তার কাছে এলেন। রাজকুমার তাকে প্রশ্ন করলেন, আপনি কে? তিনি বললেন, জন্ম মৃত্যুতে ভীত আমি এক শ্রমণ, আমি মুক্তির জন্য গৃহস্থ জীবন ত্যাগ করেছি, স্বজন পরজনে সমবুদ্ধি আমি, বিজনে বৃক্ষতলে দেবালয়ে আমি থাকি, ভিক্ষান্নে আমার জীবন ধারণ। এই বলে তিনি চলে গেলেন। এবং ওই সময় তিনি লিখছেন, এই সময় রাজপুত্র অন্য বুদ্ধদেরও দেখেছিলেন। তাহলে একটা এই যে অভিনিষ্ক্রমণের একেবারে অনিবার্য পূর্ব ঘটনা, যে তিনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে আমি ওই শ্রমণদের মতন ভিক্ষান্নে যারা জীবন ধারণ করেন, ওই যে যারা স্বজন পরজনে ভেদাভেদ রাখেন না, সাম্য বুদ্ধি, এই যে যারা দুঃখ
মানুষের তার থেকে মুক্তির জন্য আমি তাহলে গৃহত্যাগ করব। এবং গৃহত্যাগ করছেন, তিনি বুদ্ধ হচ্ছেন, কারণ ওই রাত্রে তিনি বুদ্ধদের দেখছেন। এই বুদ্ধরা হচ্ছে পূর্ব বুদ্ধ। সেটা অনেকেই ঐতিহাসিকেরা আলোচনাও করে না যে গৌতম বুদ্ধ প্রথম বুদ্ধ নয়, তার আগে ওই অষ্টবিংশতি পরিত্তে, যেটা প্রতিটি বুদ্ধ ভিক্ষু যখন গৌতম বুদ্ধের আরাধনা করে, বুদ্ধ স্তুতি করে, একমাত্র গৌতমকে তারা প্রণাম করে না, 28 জন বুদ্ধকে প্রণাম করে। এবং সেই অষ্টবিংশতি পরিত্তের 28তম বুদ্ধ হচ্ছে গৌতম বুদ্ধ। এই যে অবস্থা, এই অবস্থায় গৌতম বুদ্ধ, তাহলে বোঝা যাচ্ছে যে কিভাবে তিনি প্রেরণা পাচ্ছেন। এবং ওইভাবে তিনি জ্যোতিদের পতন গৃহত্যাগ করে ওই বাবা মাকে চোখের জলে ভাসিয়ে মানুষের মঙ্গলের জন্যে, সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্যে, ওই আরেক জায়গায় রবীন্দ্রনাথ খুব সুন্দর লিখেছেন যে ওই গবাক্ষ খুলে ওই যে কি দেখেছিলেন বাইরে, যে নগরের মাঝে দারিদ্র, যেটা প্রাসাদের মধ্যে দেখা যায় না, প্রাসাদের বাইরে যখনই নগরে গেছেন দেখেছেন কিভাবে মানুষ, কি অভাব, কি দুঃখ। সেই দুঃখ থেকে মুক্তির জন্যে ওই যদি রাজপ্রাসাদ থেকে গবাক্ষ খুলে যদি বাইরের রাস্তায় না দেখা যায়, সেই দারিদ্রকে দেখা যায় না, সেই দারিদ্রকে চিহ্নিত করে সেই দারিদ্র মুক্তির জন্যই মানুষের কল্যাণে, বিশ্ব কল্যাণে রাজার পুত্র ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এবং তিনি কোনো বই লিখে ধর্ম প্রচার করেননি, তিনি উপদেশ দিতেন জীবনের অভিজ্ঞতা থেকে, ফিলসফি কখনো তৈরি করেননি, উদাহরণ দিয়েছেন এই করো ওই করো। সেগুলো ওই দুঃখ মুক্তির জন্যে রাস্তা বাতলে বাতলে তিনি গেছেন। আমার মনে হয় এই অল্প কথায় বুদ্ধের কেন তিনি এই ধর্ম প্রচার করলেন, সেটা সেই প্রাচীন বুদ্ধ। কারণ ওই বুদ্ধরা কিন্তু গৌতমের দেওয়া বুদ্ধ নয়, অনেক আগে থেকে তিনি বুদ্ধদের সাক্ষাৎ পেয়েছেন। সেই 28 জন পূর্ব বুদ্ধ, সেটা সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যে সমস্ত চিহ্ন পাওয়া যায়, সেখানে সেই 28 বুদ্ধদেরও চিহ্ন পাওয়া যায়। এগুলো সুন্দর বিভিন্ন বইতে আছে, আমার বইতেও আছে। আমার একটা বই আছে, বুদ্ধিজম, দ্য রিলিজিয়ন অফ ইন্দাস, রিলিজিয়ন অফ মহেঞ্জোদারো হরপ্পা সিটিজ। ওই যে মহেঞ্জোদারো হরপ্পা যে সিটি, সেই সিটিতেও যে ধর্ম ছিল সেটা বুদ্ধ ধর্ম ছিল। একটু ডিফারেন্স আছে, যেমন আজকেও লাদাখের যে বুদ্ধ ধর্ম, তার সঙ্গে এই যে প্লেনের যে বুদ্ধ ধর্ম, তার মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। সেরকম পার্থক্য ছিল। গৌতম বুদ্ধ কিছু কিছু অ্যাড করেছিলেন, কিছু কিছু অন্য কথা বলেছিলেন, সেটা ভিন্ন, স্বাভাবিক। আজকে আমার মনে হয় কেন উনি রাজপুত্র হয়েও ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বৈশালীর শীতে পথে পথে ঘুরেছেন মানুষের মুক্তির জন্য। এখানে আজকে আমি শেষ করছি।